নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রাচীন ভারতের যে ইতিহাস তোমরা ষষ্ঠ শ্রেণীর বইতে পড়বে, সেই প্রাচীন ভারতের ইতিহাস জানতে কি কি উপাদান সাহায্য করেছে সেই বিষয়ে আমি আজকে আলোকপাত করব বা সেই বিষয়ে আমি বিস্তারে আলোচনা করব। তার আগে আমি আরেকটি বিষয় অল্প করে বলে নিতে চাই, সেটা হচ্ছে এই সমস্ত উপাদান ছাড়াও একদম প্রথমের দিকে যখন প্রাথমিক পর্যায়ে আদিম মানুষেরা লিখতে পারা তো দূরের কথা, তখন তারা কথা বলতেও পারতো না। সেই সময় তারা কিভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করত? সেই সময় তারা হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করে তারা তাদের নিজেদের মনের ভাব একে অপরের সঙ্গে প্রকাশ করত। তোমরা একজন বোবা মানুষকে যখন দেখবে, তাকে যদি তোমরা কোনো কথা জিজ্ঞাসা করো, দেখবে তার কথাগুলো তারা হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করেই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করে তার মনের ভেতর কি কথা চলছে। এবং আমরাও কিন্তু কিছুটা সেরকমভাবে বুঝতে পারি, কিন্তু পুরোপুরি বুঝতে পারি না। কেন? আমরা তো কথা বলতে পারি, কিন্তু আদিম যুগে আদিম মানুষেরা কিন্তু কেউ কথা বলতে পারতো না। তাই প্রত্যেকেই একে অপরের সঙ্গে কিন্তু এই অঙ্গভঙ্গি করেই হাত পা নেড়েই কিন্তু প্রথমে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করতো আর কি। এরপর তারা আস্তে আস্তে ছবি আঁকতে শেখে। কিভাবে? তারা যে অঙ্গভঙ্গিগুলো করে রাখতো সেগুলো তারা অঙ্গভঙ্গিগুলো করতো আর কি, সেই অঙ্গভঙ্গিগুলোকে তারা গুহার দেওয়ালে, পাথরের দেওয়ালে বিভিন্নভাবে ছবি আঁকতো, ইঙ্গিত করে করে ছবি আঁকতো। এবং সেই ছবি এঁকে এঁকে ইঙ্গিতগুলো একই রকম ইঙ্গিত করে করে তারা নিজেদের মনের ভাব বোঝাতো। এবং এইভাবে কিন্তু তারা অক্ষর শিখেছে, ইঙ্গিতের মাধ্যমে ছবি এঁকে এঁকেই তারা অক্ষর শিখেছে। এবং তারা আস্তে আস্তে ছবি আঁকতে শিখলো, তারা এরকমভাবে তাদের অক্ষর জ্ঞান হলো এবং আস্তে আস্তে তারা কিন্তু কথা বলতেও শিখলো। কিন্তু এই যে একটা পর্যায়, এটা কিন্তু একদিনে হয়নি, এটা হাজার হাজার বছর ধরে হয়েছে। অর্থাৎ মানুষকে, আদিম মানুষ থেকে এই কথা বলতে পারা, আদিম মানুষের প্রথম পর্যায় থেকে কথা বলতে পারা যে পর্যায়, এটা কিন্তু হাজার বছর ধরে তাদের শিখতে লেগেছে। এটা একদম প্রাথমিক পর্যায়ের কথা। এবার আমি আজকের বিষয়বস্তুর মধ্যে মূল বিষয় চলে আসি, সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তোমাদের সপ্তম শ্রেণীতে আমি কিন্তু এই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু আজকে আমি আরেকটু বিস্তারে আলোচনা করব। কারণ তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইতেও কিন্তু একই বিষয় আছে, তাই আরেকটু বিস্তারে কিন্তু আমি আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, আমি যদি এটাকে একটা ছকের মাধ্যমে করে দিই, তাহলে দাঁড়ায় কি যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে লিখিত উপাদান, দুই হচ্ছে অলিখিত উপাদান, আরেকটা হচ্ছে অলিখিত উপাদান। প্রথমে আমি আলোচনা করব অলিখিত উপাদান সম্পর্কে। অলিখিত উপাদানের মধ্যে উল্লেখযোগ্য সব উপাদানগুলি হলো, প্রথম হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এই বিষয়ে প্রথমে আমি আলোচনা করব। প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি বোঝায়? যখন মানুষ পুরনো দিনে অনেক কিছু লিখতে পেরেছে, কিন্তু সেই লেখাগুলো কিন্তু ঐতিহাসিকরা অনেক লেখাগুলো কিন্তু সব পড়তে পারেনি। তাহলে যে লেখাগুলো পড়তে পারেনি, তাহলে সেই সময় ইতিহাস কিভাবে জানা যাবে? ঐতিহাসিকদের কিন্তু জানতে একটু কষ্ট হয়েছে, কিন্তু সেক্ষেত্রে সেই ঐতিহাসিকদের সাহায্য করেছে এই সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান কি? মাটি খুঁড়ে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, দিয়ে সেই সমস্ত জিনিসপত্র থেকে কিন্তু আমরা পুরনো দিনের ইতিহাস জানতে পারি। এই সমস্ত মাটি খুঁড়ে কি কি জিনিসপত্র পাওয়া যায়? মাটি খুঁড়ে পাওয়া যায় পুরনো বাসনপত্র, পুরনো পোশাক আর কি, গয়না, শিলমোহর, মানুষ বা পশুর হাড়গোড়, কঙ্কাল, এগুলি সবকিছু কিন্তু আমাদের মাটি খুঁড়ে পাওয়া যায় এবং এগুলি থেকে কিন্তু আমরা প্রাচীন ভারতের ইতিহাস আমরা জানতে পারি। আর এই সকল বস্তুগুলোকে একত্রে বলা হয় বা একসঙ্গে বলা হয় প্রত্নবস্তু। প্রত্ন কথাটার মানে হচ্ছে পুরনো, এবং এই জন্য একে বলা হয় প্রত্নবস্তু।
এবং মাটি খুঁড়ে এই সমস্ত জিনিসপত্র খুঁজে বের করে সেগুলি দিয়ে আমাদের যে প্রাচীন ভারতের ইতিহাস জানতে যারা সাহায্য করেন তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। তাত্ত্বিক মানে হচ্ছে যে কোনো বিষয় পণ্ডিত মানুষকে বলা হয়। এই প্রত্ন বিষয়ে ওনারা পণ্ডিত থাকেন বলে তাই ওনাদের প্রত্নতাত্ত্বিক বলা হয়। এবং এই সমস্ত উপাদানগুলিকে, এই সমস্ত বস্তুগুলিকে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং যে জায়গা জুড়ে এই সমস্ত উপাদানগুলি খোঁজা হয় সেই জায়গাটিকে বলা হয় প্রত্নক্ষেত্র। তাহলে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান জানতে এই প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা কিন্তু অনেক। তোমরা পরবর্তীকালে আস্তে আস্তে যখন ষষ্ঠ শ্রেণীর বইটি পড়বে, আমি তোমাদের আলোচনা করব হরপ্পা সভ্যতার ইতিহাস সম্পর্কে। সেই হরপ্পা সভ্যতায় জানতে গেলে কিন্তু আমাদের এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কিন্তু খুবই সাহায্য করেছে। কেন, হরপ্পার যে লিপি, সেই লিপি কিন্তু পড়তে পারেননি ঐতিহাসিকরা। তো তারা কিন্তু ওই হরপ্পার যে জায়গায় সভ্যতা অবস্থান করত সেই জায়গায় মাটি খুঁড়ে এই সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি খুঁজে বের করেছিলেন এবং সেগুলিকেই যাচাই করে আমাদের হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে সাহায্য করেছেন। তাই প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু এই প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা কিন্তু অপরিসীম বা অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবার আমি আলোচনা করব লেখ সম্পর্কে, লেখ এবং প্রশস্তি সম্পর্কে। লেখ বা কাকে বলে? লেখ হলো শিলা বা পাথরের উপরে যেগুলো খোদাই করে লেখা হতো তাকে বলা হয় লেখ। মানে হাতে কলমে লেখা নয়, কাগজে লেখা নয়। লেখ মানে হচ্ছে পাথরের গায়ে খোদাই করে যে লেখগুলো হতো, যেগুলো খোদাই করা হতো সেগুলিকে বলা হয় লেখ বা লেখমালা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মৌর্য সম্রাট অশোকের সময়ে যে লেখগুলি লেখা হয়েছে তার থেকে, সেই লেখ থেকে কিন্তু সম্রাট অশোকের তখনকার সময়কার কথা কিন্তু আমরা জানতে পেরেছি, বা সম্রাট অশোকের ইতিহাসও আমরা অনেক জানতে পেরেছি। এক্ষেত্রে অনেক ভালো করে জানতে পেরেছি। তাই লেখর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে মৌর্য সম্রাট অশোকের সময়কার লেখ। এরপর আমি আলোচনা করব প্রশস্তি সম্পর্কে। প্রশস্তি মানে হচ্ছে গুণগান করা। প্রশস্তি মানে হচ্ছে গুণগান করা। এই সমস্ত লেখর মধ্যে বিভিন্ন শাসকের গুণগানও খোদাই করা থাকতো। এর মধ্যে তাহলে প্রশস্তি কাকে বলে? লেখর মধ্যে শাসকের গুণগান করা থাকা যেটা থাকতো তাকে বলা হয় প্রশস্তি। এই প্রশস্তির মধ্যে উল্লেখযোগ্য হলো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, এটি আমরা উদাহরণ হিসাবে বলতে পারি। এরপর আমি আলোচনা করব মুদ্রা সম্পর্কে। মুদ্রা, যেটাকে টাকা পয়সা বলে। এই মুদ্রার গায়েও কিন্তু অনেক বিভিন্ন মূর্তির ছবি, শাল বা অব্দ থাকতো লেখা, বা রাজাদের ছবি থাকতো। এগুলো থেকে কিন্তু আমরা সেই সময়ের ইতিহাস আমরা জানতে পারি এই মুদ্রা থেকে। মুদ্রা থেকে কিন্তু আমরা শক, কুষাণ, এই সমস্ত রাজাদের বংশের রাজাদের ইতিহাস কিন্তু আমরা মুদ্রা থেকেই জানতে পেরেছি। তাই মুদ্রার গুরুত্ব কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য আছে, বা মুদ্রার গুরুত্ব কিছু কম নয়। এরপরে আমি আলোচনা করব শিল্প বস্তু সম্পর্কে। শিল্প বস্তুকে আবার তিন ভাগে ভাগ করা যায়। সেই শিল্প বস্তুকে তিন ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্য। ভাস্কর্য কি? ভাস্কর্য হচ্ছে পাথর বা ধাতু বা পোড়ামাটিকে খোদাই করে যে জিনিস বানানো হতো তাকে বলা হয় ভাস্কর্য। আর সেই ভাস্কর্য থেকে কিন্তু আমরা প্রাচীন ভারতের অনেক ইতিহাস জানতে পারি। আর চিত্রকলা মানে কি? চিত্র মানে হচ্ছে ছবি। তখনকার সময় পাথরের বা গুহার যে পাথরের দেওয়ালে অনেক ছবি আঁকা থাকতো। সেই ছবিগুলির বিষয় কি ছিল? সেই ছবিগুলির বিষয় ছিল রাজাদের শাসন ব্যবস্থা বা তখনকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল। এগুলি কিন্তু এই ছবির মাধ্যমে আমরা তখনকার সময় রাজাদের ইতিহাস এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দুটোই জানতে পারি। এর মধ্যে উল্লেখযোগ্য কি? এই চিত্রকলার মধ্যে ভীমবেটকা বা অজন্তা ইলোরা, যারা গেছো, তোমরা যারা অজন্তা ইলোরা ঘুরেছো তারা বুঝতে পারবে এই সমস্ত অজন্তা ইলোরা যে গুহা, সেই গুহার গায়ে কিন্তু অনেক ছবি আঁকা আছে। সেইখানে তোমাদের বিভিন্ন রাজাদের ছবি, তারপর সেখানকার মানুষদের জীবনযাত্রার ছবি আঁকা আছে। কিন্তু তুমি গিয়ে দেখলে, ভালো করে দেখলেও ভালো করে বুঝতে পারবো না। এর জন্য ঐতিহাসিকদের দরকার। আমরা কিছুটা বুঝতে পারবো। ঐতিহাসিকরা ভালো করে যাচাই করে সেগুলো বিবরণ করে আমাদের সামনে তুলে ধরেছে তখনকার সময় ইতিহাস। এরপরে আসবো স্থাপত্য। স্থাপত্য মানে হচ্ছে
পুরনো প্রাসাদ ঘরবাড়ি সেগুলো থেকেও কিন্তু আমরা তখনকার সময়ে রাজাদের ইতিহাস, মানুষের জীবনযাত্রার ইতিহাস কিন্তু আমরা জানতে পারি। তাহলে এই সমস্ত অলিখিত উপাদান, এই উপাদানগুলির ক্ষেত্রে কিন্তু ঐতিহাসিকদের অনুমানের উপর নির্ভর করতে হয়। মানে যেহেতু এগুলোর কোনো লেখা উৎস নয়, তাই এগুলো থেকে কিন্তু অনুমানের মাধ্যমে কিন্তু কিছুটা ঐতিহাসিকরা বিবরণ দিয়েছেন এই সমস্ত অলিখিত উপাদান। এবার আমি আলোচনা করব লিখিত উপাদান। লিখিত উপাদান সম্পর্কে। লিখিত উপাদানের ক্ষেত্রে কিন্তু ঐতিহাসিকরা আনুমানিকভাবে সবকিছু করেননি। যেহেতু এগুলো লেখা থাকতো, লিখিত উৎস ছিল, তাই এগুলোর ক্ষেত্রে কিন্তু ঐতিহাসিকরা অতটা অনুমান করেননি। লিখিত উপাদান বলতে বোঝায় সাহিত্যকে। এই সাহিত্যকেও আবার দুটি ভাগে ভাগ করা যায়। কি? দেশীয় সাহিত্য, বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্যকেও আবার কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ধর্মভিত্তিক সাহিত্য, দুই হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্য। ধর্মভিত্তিক মানে বুঝতে পারছো যে সমস্ত সাহিত্য ধর্মকে কেন্দ্র করে লেখা হতো, ধর্ম বিষয় হিসেবে থাকতো সেই সব সাহিত্যে, সেগুলোকে বলা হয় ধর্মভিত্তিক সাহিত্য। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বৈদিক সাহিত্য, যেমন মহাকাব্য, তোমরা রামায়ণ মহাভারত ছোটবেলায় পড়েছো। তারপর বৌদ্ধদের ধর্মগ্রন্থ, জৈনদের ধর্মগ্রন্থ, এগুলি সবই কিন্তু তোমাদের ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে পড়ে এবং এগুলো থেকে কিন্তু আমরা তখনকার সময়ের ইতিহাস অনেকটা জানতে পারি। এবার আমি বলবো ধর্মনিরপেক্ষ সাহিত্য। ধর্মনিরপেক্ষ সাহিত্য মানে ধর্ম যে বিষয়, ধর্মকে কেন্দ্র না করে অন্য বিষয় নিয়ে আলোচনা। অর্থাৎ তখনকার সময় প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি, রাজনীতি এগুলিকে বিষয় করে যে সাহিত্যগুলি লেখা হতো তাকে বলা হয় ধর্মনিরপেক্ষ সাহিত্য। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জীবনীমূলক লেখাপত্র। জীবনীমূলক লেখাপত্র মানে যেখানে বিভিন্ন রাজাদের জীবনীকে লেখা হিসাবে লিখে রাখা হতো তাকে জীবনীমূলক লেখাপত্র বলে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাণভট্টের লেখা হর্ষচরিত। বাণভট্ট হর্ষচরিত নামে একটি লিখে গেছে লেখাপত্র। তার মধ্যে উল্লেখযোগ্য রাজা হর্ষবর্ধনের কথা কিন্তু আমরা সেখান থেকে জানতে পারি। এটা হচ্ছে দেশীয় সাহিত্য, এগুলি সবকটা হচ্ছে দেশীয় সাহিত্য। এবারে আমি বলবো বিদেশি সাহিত্যের কথা। বিদেশি সাহিত্য বলতে কি বোঝায়? তখনকার সময় অনেক বিদেশি পর্যটক মানে কি, যারা অন্য দেশ থেকে আমাদের দেশে এসে ঘুরতে আসতো এবং ঘুরতে এসে তারা দেশটাকে ঘুরে আমাদের দেশ সম্পর্কে তাদের দেশে গিয়ে বর্ণনা করেছে, লিখে গেছে বই, তাকে বলা হয় বিদেশি সাহিত্য। এবং পর্যটক কাদের বলে? যারা এইভাবে পরিভ্রমণ করতে আসতো বা ঘুরতে আসতো তাদেরকে বলা হয়। এই সমস্ত বিদেশি পর্যটকরা বিভিন্ন বিদেশি সাহিত্য লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কারা? যেমন গ্রিক বিবরণ, রোমান বিবরণ, চীনা বিবরণ। কিন্তু এই সাহিত্য অনুমান নির্ভরশীল ছিল না ঠিকই, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে বিদেশি সাহিত্যের ক্ষেত্রে সমস্ত উপাদানটাকে আমরা কিন্তু সঠিকভাবে নিতে পারি না। কেন? ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এরা কিন্তু পুরোপুরি সচেতন ছিলেন না, তারা জানতেন না ভারতীয় সংস্কৃতি কি। তারা বাইরে থেকে এসে কিছুদিন থেকে পরিভ্রমণ করে তারা একটা বিবরণ দিয়ে দিতেন, তাই পুরোপুরি যে এটা সঠিক হতো তা না, অনেকটাই ভুলে ভরা থাকতো। আরেকটা কি, এটা হচ্ছে বিদেশি সাহিত্যের ক্ষেত্রে। আর দেশীয় সাহিত্যের ক্ষেত্রে কি হতো, যে দেশীয় সাহিত্য পক্ষপাত দোষে দুষ্ট হতো। অর্থাৎ যে ব্যক্তি যে মানুষকে যে রাজাকে পছন্দ করতেন, ধরো বাণভট্ট হর্ষচরিত লিখে গেছেন, এবার বাণভট্ট রাজা হর্ষবর্ধনকে পছন্দ করতেন, তাই তার সমস্ত গুণগান করে গেছেন। এর মানে তো এই না যে রাজা হর্ষবর্ধনের কোনো খারাপ দিক ছিল না। এইটাকে বলে পক্ষপাত দোষে দুষ্ট। অর্থাৎ দেশীয় সাহিত্য কিন্তু পক্ষপাত দোষে দুষ্ট থাকতো। তবুও আমি সবশেষে বলতে পারি যে এই সমস্ত উপাদানগুলি প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট সাহায্য করে। আমরা কিন্তু এই সমস্ত উপাদানের মাধ্যমেই প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সম্পর্কে। এবং প্রতিদিনের ন্যায় আমার আজকেরও প্রশ্ন হচ্ছে, বাণভট্ট যে লেখাপত্র লিখে গেছে জীবনীমূলক, সেটি কি এবং কার সম্পর্কে লেখা আছে? বাণভট্ট যে জীবনীমূলক লেখাপত্র লিখে গেছে সেটি কি এবং যেটা কোন রাজার সম্পর্কে লেখা আছে? এটা আমার আজকের প্রশ্ন। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।
এখানেই আমি আজকে আমার আলোচনা শেষ করছি। নমস্কার।